সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের আমাদের বিশেষ আয়োজন সুপার সেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠান। দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অর্থনীতি সর্বশেষ বিষয় নিয়ে কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব সামনে যে নির্বাচন, সেই নির্বাচনে নানা ধরনের জল্পনা কল্পনা হচ্ছে, কবে নির্বাচন হবে, আদৌ হচ্ছে কিনা, বা সেই নির্বাচন নিয়ে মানুষের মনে কী ধরনের সমাগম হচ্ছে, সেই বিষয়ে কথা বলবো। অত্যন্ত দুজন প্রিয় মানুষকে আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় মানুষ অধ্যাপক আজিজুর রহমান, যিনি বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন জড়িত এবং কক্সবাজার থেকে নির্বাচন করতে চাচ্ছেন। জনাব আজিজুর রহমান, আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আলিমুজ্জামান, এবং তিনি একই সাথে এফবিসিসিতে কাজ করছেন এবং গণমাধ্যমে প্রতিনিয়ত কথা বলছেন। জনাব আলিমুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজনে। নিশ্চয়ই আপনি ভালো আছেন। ধন্যবাদ। জনাব অধ্যাপক আজিজুর রহমান, অধ্যাপক আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। আসলে আপনি যেহেতু বিএনপি রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং একই সাথে আপনার ওই এলাকা থেকে আপনি প্রতিনিধিত্ব করার চিন্তা করছেন, যেটি হচ্ছে যে আপনাদের সরকার বা আপনারা যারা বিএনপি করছেন তারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বাহিরে আছেন। এখন ক্ষমতায় যাওয়ার আপনাদের মনে একটি জাগছে যে আমরা ক্ষমতায় যাব আর কি, এবং ক্ষমতার অনেকে বলছে দ্বার প্রান্তে, অনেকে বলছে যে বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, অনেকে বলছে যে নির্বাচন হলেই বিএনপি সরকার গঠন করবে। এই নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা হচ্ছে। আদৌ কি বিএনপি জনগণের দল হিসেবে আছে কিনা, বা বিএনপি কতটুকু প্রস্তুতি নিচ্ছে, বা জনগণের মধ্যে কতটুকু এখন পর্যন্ত আস্থা অর্জন করতে পারছে, বা কেউ ছোট করলো সেটিকে আপনারা কিভাবে দেখছেন? আর অনেকগুলো প্রশ্ন একসাথে আপনাকে জুড়ে দিলাম। আসলে আমরা বাংলাদেশের একজন রাষ্ট্রপতি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার প্রতিষ্ঠিত একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা বারে বারে পরীক্ষার মাধ্যমে, জনগণের পরীক্ষার মাধ্যমে বারবার ক্ষমতা এসছে। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটার হচ্ছে প্রান্তিক জনগণ। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বারবার ক্ষমতায় বসায়। আমরা যারা শহরে বন্দরে আছি, আমাদের চেয়ে যারা প্রান্তে আছে, লুকিয়ে আছে অনেকটা, আমাদের ভোটারগুলো এই ধরনের। হয়তো এখন দেখবেন আমার ভোটার চাষ করতেছে, ভোটের দিন আসলে আমার ভোটার ধানের শীষে ভোট দেবেন। এটা আমার শক্তি, এটা জিয়াউর রহমানের কেরিশমা, শহীদ রাষ্ট্রপতির কেরিশমা, বেগম খালেদা জিয়ার কেরিশমা। এটা এভাবে আমরা টেস্টেড হয়ে হয়ে দূর পর্যন্ত আসছি বাংলাদেশে। অনেকে অনেক কথাই বলে, রাজনীতিতে বলে হয়তো, বাদ কি বাদ বলে হয়তো, কিন্তু আজকে এটাই বাস্তব। বিএনপি একটা পরীক্ষিত দল, সময়ের পরীক্ষায়, সময়ের পরিক্রমায় আজকে বিএনপির এই অবস্থানে এসছে। ইনশাল্লাহ বিএনপিকে মানুষ আবার বসাবে, এই বাংলাদেশের শাসনভার আবার দিবে, দায়িত্ব আবার দিবে বিএনপিকে ইনশাল্লাহ। এটা আমরা আশাবাদী। তবে এই ইন্টারিম পিরিয়ডে হয়তো নানান কথা আসতেছে, বিএনপিকে আদৌ দিবে কিনা, ষড়যন্ত্র এখনো শেষ হয়েছে কিনা, এ ধরনের নানান প্রশ্ন আসতে পারে। আসার কারণও আছে। একটা বিশাল একটা বিপ্লবের মাধ্যমে দেশটা আবার মুক্ত হলো, স্বৈরাচার থেকে মুক্ত হলো। এই মুক্ত হওয়ার পরে একটা যে ইন্টারিম একটা গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টটার চলার পথে বিভিন্ন ধরনের কার্যকলাপের জন্যই আমাদের ভিতরে, মানুষের ভিতরে স্বাভাবিক একটা প্রশ্ন জাগছে যে আমরা কি আদৌ ইলেকশনের দিকে যাচ্ছি নাকি ইলেকশন হবেই না, এইসব প্রশ্ন আসতেছে। আর তবে আপনাকে একটা বলে রাখি এবং জনগণকেও বলে রাখি যে যেটাই করেন ইলেকশন দিতে হবে, কিন্তু দিনের শেষে ইলেকশন আপনাকে দিতেই হবে। ইলেকশনের বাইরে কিছুই হবে না। হয়তো এমনটা আসতে পারে যে আমাদেরকে মাঠে নেমে ইলেকশনের ডেটটা আদায় করতে হবে, হয়তো বা ওটা হয়তো হবে, ওটাতেও আমরা প্রস্তুত আছি। আমরা বুঝি কারা কি করতেছে, কারা কদ্দূর কি নাড়তেছে, কোথায় কি নাটায় ঘুরতেছে, এই বিষয়গুলো শেষ পর্যন্ত আমরা পর্যবেক্ষণ করব এবং আমাদের আদেশ পেলে আমরা রাস্তায় নেমে এটার ডেটটা ঘোষণা করায় ছাড়বো ইনশাল্লাহ। এটা বলতে পারি ইনশাল্লাহ। সেটি তো আছেই, কিন্তু আপনারা যে 16-17 বছর ক্ষমতার বাহিরে ছিলেন, আপনাদের সেই যে আপনাদের আন্দোলন সংগ্রাম, সেটিকে কি কোনোভাবে কি ছোট করে দেখার কোনো উপায় আছে কি না? কিভাবে ছোট করে দেখবেন আপনি? আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের আত্মত্যাগ আপনি কিভাবে ছোট করে দেখবেন? আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী জেলে নিয়ে মেরে ফেলছে, থানায় নিয়ে মেরে ফেলছে, পথে মেরে ফেলছে, রাস্তাঘাটে মেরে ফেলছে, খুন করছে, গুম করছে।
দেশান্তরী করছে। এগুলো তো বললে এই কয় মিনিটে শেষ করা যাবে না এগুলো। এই যে ইতিহাস লম্বা একটা সময়, নিশ্চয়ই সেটি এক দুইটা যুগ আমাদের এভাবে দমন করতে করতে, দুইটা যুগে কত আমাদের লক্ষ লক্ষ মানুষ বিদেশে পাড়ি দিছে, দেশে আর কোনো আলো না দেখে, গণতন্ত্রের কোনো সম্ভাবনা না দেখে বিদেশে পাড়ি দিছে, এমনও আছে কিন্তু। তো এই এই সবগুলো তো ত্যাগ আমরা ভুলো জাতি, আমরা তাড়াতাড়ি হয়তো অতীতকে ভুলে যাই, কিন্তু এটা এইভাবে ভুললে তো চলবে না। এইভাবে ভুললে আমরা তো শুধরাতে পারবো না। আর আমাদের শুধরানোর জন্য অতীতকে একটু মনে রাখতে হবে। সেটি আমরা অতীতকে আসলে মনে রাখবো এবং হচ্ছে যে রাখার যেই কথা সেটি অবশ্যই, কারণ 16 বছর আপনাদের অনেক ত্যাগ, অনেক অনেক পরিশ্রম সেটি গিয়েছে, মাঠে ময়দানে আপনারা চষে বেরিয়েছেন। আমরা আপনার কাছে আরও বিষয় নিয়ে আসবো, আর অনেক বিষয় নিয়ে আরেকজন আপনার কাছে যেতে চাচ্ছি, যেটি হচ্ছে যে দেশের এই মুহূর্তে আপনাদের যারা নির্বাচন, আমরা যেটি আজকে আলোচনা করবো, নির্বাচন কেন্দ্রিক আসলেই কিন্তু মানে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটছে। অলরেডি আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক খুবই অবস্থায় আছে। এর মধ্যে করে ব্যবসায়ীদের বারবার বলা হচ্ছে, তাদের পক্ষ থেকে প্রতিনিয়তই হচ্ছে তারা সংবাদ সম্মেলন এবং গণমাধ্যমে তারা কথা বলে যাচ্ছে যে ভালো নেই ব্যবসায়ীরা, এবং যেভাবে ভালো থাকার কথা ছিল আর কি সেইভাবে ভালো নেই, এবং আস্তে আস্তে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা হচ্ছে যে এরকম হচ্ছে যে দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এফবিসিসি এর প্রতিনিধিত্ব করছেন এবং একই সাথে একটি সংগঠনের আপনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাকচুয়ালি আপনি আপনার উপস্থাপনায় মূল কথাটা আপনার উপস্থাপনায় চলে এসছে, যে ব্যবসায়ীরা ভালো নেই। মূল কথার একটাই কথা, শেষ কথা হচ্ছে ব্যবসায়ীরা ভালো নেই। আমার একটা টকশো গিয়েছিল গত বছরের 5ই আগস্টের পরপরই। সেখানে আমরা কিন্তু যখন আমরা প্রফেসর সাহেব আসলেন ফ্রান্স থেকে, আমরা কিন্তু একটা আশায় বুক বেঁধেছিলাম। শুধু আমরা না, বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনারা যারা ব্যবসায়ী আছেন সমস্ত ব্যবসায়ীরা কিন্তু একটা আশায় বুক বেঁধেছিলেন, স্বপ্ন দেখছিলেন এবার বোধহয় দেশটার একটা কিছু হবে। এই ধরনের দলীয় রাজনীতির থেকে, এই ধরনের নির্যাতন থেকে, এই ধরনের পরিবারতন্ত্র থেকে, এইভাবে স্বৈরতন্ত্র থেকে মুক্ত করে প্রফেসর সাহেব একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব। উনি যখন দায়িত্বে পালন থাকবে, আমরা ভেবেছিলাম উনি দীর্ঘদিনই থাকবে। তো এই দেশটাকে, আমার মনে হয় বাংলাদেশে 100% জনগণই এই একটা আশাই ছিল যে দেশটাকে উনি একটা দিকে নিয়ে যাচ্ছেন। এটা একটা উৎকৃষ্ট উদাহরণ আপনাকে বলি। আমাদের হুজুররা যে বয়ানগুলো করতো মঞ্চে মঞ্চে, সবগুলাই ছিল কিন্তু প্রফেসর সাহেবের বিপক্ষে, কিন্তু হুজুররাও কিন্তু সবাই আশায় বুক বেঁধেছিল যে এবার একটা মানুষ আমরা পেয়েছি, আলেম সমাজ, হ্যাঁ আলেম সমাজ, যে এবার একটা লোক আমরা পেয়েছি যিনি জাদুর কাঠি রূপার কাঠি করে বলে না, ওইটার মতো দেশটাকে পরিবর্তন করে দিব। ওনাদের বক্তব্য কিন্তু একদম উল্টো হয়ে গেল, ওনার পক্ষে চলে গেল। কেউ কোনাকে উল্লার সাথেও তুলনা করতে লাগলো। আসলে জনগণের মনের ফিলিংসটা কিন্তু এরকমও ছিল। আমরা আশায় বুক বেঁধেছিলাম দেশটা একটা আবার ট্র্যাকে উঠবে, খুব দ্রুত গতিতে আন্তর্জাতিক বিশ্বের সাথে উনি কোঅপারেশন করে দেশটাকে আমাদের আপ টু দ্য মার্ক নিয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। কিন্তু এই মুহূর্তে এই জায়গায় এসে আমি বলবো আমরা হতাশ, আমরা নিরাশ, আমরা ব্যথিত। আমরা যা চেয়েছিলাম তা হয়নি, আমরা যা ভেবেছিলাম তা হয়নি। জনগণ যা স্বপ্ন দেখেছিল, টোটাল স্বপ্নই আজ বিনষ্টের পথে। আমি বলবো 1 বছরে এই দেশটা স্বপ্নভঙ্গ হয়েছে। এটি ছাড়া আমার আর কিছু বলার নেই। ব্যবসায়ীরা খুবই কষ্টে দিনাতিপাত করছে। কাস্টমাররা এখন ডেভেলপমেন্ট বন্ধ। আমাদের তো জানেন ইলেকট্রিক সেক্টর, আমি সকল সেক্টরের সঙ্গে কথা বলেছি। এফবিসিসিআইতে আমরা যাই, সব সেক্টরের লোকজন আসে। এফবিসিসিআই মিটিংগুলোতে আমরা আলোচনা করি, সব সেক্টরের লোক খারাপ আছে। ব্যবসায়ীরা, কাস্টমার আসে না, অনেক দোকানে বেচা কিনে হয় না, অনেক শিল্প প্রতিষ্ঠান, শত শত শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং কয়েকশো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে বেতন দিতে পারছে না। এইটার প্রবলেমটা যে ফেস করবে মানুষ, পরবর্তী যে সরকার আসবে, যদি ভাইরা আশা করছেন ওনারা আসবে, ওনারা আসুক অথবা যারাই আসুক, এই যে পিছিয়ে পড়া দেশটার বোঝা কিন্তু তাদের কাঁধে নিতে হবে। আমি আরেকটা আপনাকে সাপোর্ট দিই। এই দেশে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। এই 1 বছর কিন্তু সমস্ত বাংলাদেশে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে। কোনো স্থানীয় সরকার নাই, কোনো মেয়র নাই, কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান কাজ করছে না। এই যে ভঙ্গুর ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু পরবর্তী সরকারের কাঁধে যেয়ে পড়বে। এবং বাংলাদেশে তাদের অর্থনৈতিক অবস্থাও এখন রিজার্ভ কমে এসেছে, আমাদের জিডিপি কমে এসেছে।
এখান থেকে তারা টাকা বের করে সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচারে হাজার হাজার শত শত কোটি টাকা এখানে ইনভেস্ট করতে পারবে না, তাদেরও সময় লাগবে। তার মানে আমি ধরে নিই এই দেশের জনগণ আরও সামনে 5-7 বছর অনেক কষ্টের মধ্যে কাটবে। মানে যেটি হচ্ছে যে ইনভেস্টর যদি উন্নতি না হয় তাহলে হচ্ছে আপনারা যারা ব্যবসায়ী আছেন ওটার সাথে এটা সংযুক্ত, এটা তাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা আরো নাজাল অবস্থা হয়। উন্নয়নের সাথে ব্যবসা জড়িত, দেশ যখন উন্নয়ন হবে তখনই ব্যবসা চাঙ্গা হবে। কিন্তু এখন আপনার ক্ষুদ্র ব্যবসায়ীরা, আপনি কয়েকদিন আগে বলেছেন যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আরো বেশি খারাপ অবস্থায় আছে, তাদেরকে টিকিয়ে রাখার জন্য কি করা দরকার? শুল্ক আরোপ থেকে শুরু করে বিদেশি বাংলাদেশে ব্যাড ট্যাক্সের বিভিন্ন সমস্যা সবকিছু মিলে তারা নাজেহাল অবস্থায়, এখান থেকে উত্তরণের পথ। এটা তো ব্যবসায়ীরা আগে যখন একটা দলীয় সরকার থাকে তাদের কাছে আমরা গেলে আমাদের কিন্তু সুবিধাটা করে দিত, হ্যাঁ, কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের কাছে তো যাওয়াই যায় না। দ্বিতীয় কথা, আপনি বলছেন যে এই সময় একটু ট্যাক্স একটু ভ্যাট যদি কমিয়ে দেওয়া হয় টিকে থাকবে ব্যবসায়ীরা, কিন্তু এইবার এসে কিন্তু ভ্যাট ট্যাক্স আরও বাড়িয়ে দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা, বাড়িয়ে দেওয়ার কারণে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। অনেক ব্যবসায়ীরা ঘর ভাড়া দিতে পারছে না, দোকানে কর্মচারীদের বেতন দিতে পারছে না, অনেকে ব্যবসা ছেড়ে অন্য কোথাও চিন্তা ভাবনা করছে, অনেকে বিদেশে পাড়ি দেওয়ার কথা চিন্তা করছে, এবং অচিরেই বহু ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। এর মধ্যে মনে করেন আমাদের দেশে 91 সাল থেকে সাইফুর রহমান সাহেব এই ভ্যাট প্রথা চালু করেছিলেন। আজকে কত বছর, 40 বছরের বেশি হয়ে গেল মনে হয়, 40 বছরের কাছাকাছি, এখনও কিন্তু ভ্যাট অন দ্য মার্কে যেতে পারেনি। আচ্ছা, আমাদের এই যে এই সময় এসে ইন্টারিম গভর্নমেন্ট যখন আমাদের অর্থনৈতিক যে সরকারের যে আহরণের যে জায়গাগুলো এগুলোকে শক্তিশালী করার বদলে এই যে দেখেন আপনি এনবিআরে কত বড় একটা পরিবর্তন, এনবিআরে সরকার একটা আন্দোলন হয়ে গেল, এনবিআরে অনেকে চাকরিচ্যুত হয়ে গেল, এনবিআরে তারা কিন্তু ক্ষোভ এই সরকারের বিরুদ্ধে। আমরা তো লোকাল পর্যায়ে কথা বলি, তো এই যে সার্কেল ভিত্তিক যেসব এনবিআর কর্মকর্তারা ভ্যাট কালেকশনের জন্য আসতো, আমাদের ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনটা 65 বছরের পুরনো সংগঠন, বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য সংগঠন। এখানে এক নবাবপুরে 10,000 দোকান আছে, সারা বাংলাদেশে 10 লক্ষ দোকান আছে। তো এখান থেকে আমাদের রিপোর্ট আসে এনবিআরে যারা কালেকশন করতে আসতো, ব্যবসায়ী তো সহজে ব্যবসা খারাপ দিতে চায় না, কিন্তু তাদের ভয় কিন্তু দিত, সরকার একটা আর্ন হইতো। কিন্তু লাস্টেই 1 বছরে আমার মনে হয় ঠিক মতো ভ্যাটও নিয়ে যেতে পারে নাই সরকারের এনবিআরের লোক। তারা এই লাস্ট 3-4 মাসে আমি নবাবপুরে কাউকে আসতেই দেখিনি ভ্যাট কালেকশনের জন্য। এটি তো ভ্যাট কালেকশনই করছে না সরকার, বিরূপ প্রভাব সৃষ্টি টোটাল সরকারের উপরে। সরকারের ইনকামের মূল একটা খাত ছিল যে ভ্যাট আর ইনকাম ট্যাক্স, এই দুইটার প্রতি সরকারের কোনো এখন আর নজরই নাই। সরকারের ইনকাম কিন্তু অটোমেটিক এখান থেকে কমে যাচ্ছে বা কমে গিয়েছে, অলরেডি কমে গিয়েছে। অধ্যাপক আজিজুর রহমান, আপনার সাথে যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে আসলে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন সঠিক সময় হবে বা নির্বাচন না হওয়ার বিকল্প কোনো পথ নেই, কিন্তু আমরা এই মুহূর্তে হচ্ছে যে দলীয় সরকার, অনেকে বলছে দলীয় সরকার আসলে দেশের অর্থনৈতিক অবস্থা, যেটা আলিমুজ্জামান বলছেন যে খুব অবস্থা, মানে ব্যবসার অবস্থা খুব খারাপ যাচ্ছে আর কি, দলীয় সরকার আসলে হয়তো বা কিছুটা পরিবর্তন হতে পারে। আপনি কি মনে করছেন যে আসলে দলীয় সরকার এখন কি খুব প্রযোজ্য কিনা? এটা তো ঠিক, এটা তো 100% ঠিক। দলীয় সরকার দেশ চালাবে, এটা স্বাভাবিক। তবে বিগত দলীয় সরকার যেভাবে করছে এটা থেকে আমাদের একটা ভয় হয় যে দলীয় সরকার কোন ধরনের আসে, এটাই আর কি সাধারণ মানুষের একটা ভয়, যে দলীয় সরকার হলে পরে কি আগের মতো করবে কিনা। কিন্তু আমরা তো, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তো বারবার বলছেন যে আন্দোলনের পরে একটা জাতীয় সরকার হবে, আন্দোলনের পরে সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, এটা বলছেন উনি। এটা বলছেন এই কারণে যে এই যে ভঙ্গুর অবস্থা, চারপাশে যে ভঙ্গুর অবস্থা, ব্যবসা ক্ষেত্রে বলেন, অন্যান্য সব ক্ষেত্রে, সমস্ত বিশেষায়িত প্রতিষ্ঠানগুলো ভাঙা, সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট, আর্থিক প্রতিষ্ঠানগুলো তো দেখলেনই, এটা শুনলেন, এটা তো বলল। তো এই যে এই বিষয়গুলো ভঙ্গুর, এই কারণে একটা জাতীয় সরকার দরকার। এটা জাতীয় সরকার হলে পরে সবাই মনোনিবেশ করবে, দেশ গঠনে মনোনিবেশ করবে সবাই, এবং সব পার্টির লোকগুলো রিপ্রেজেন্টেশন থাকবে, যতটুকু যার যতটুকু মেধা আছে ওনারা কন্ট্রিবিউট করবেন জাতি গঠনে। এইটার জন্য একটা দলীয় সরকার দরকার, একটা নির্বাচন দরকার, নির্বাচনের পরে একটা দলীয় সরকার দরকার। এবং এই দলীয় সরকার যদি নিজেদেরকে সত্যিকারের অর্থে দায়িত্ববান মনে করে তাইলে জনগণের ভাগ্য খুলে যাবে। সত্যিকার অর্থে দায়িত্ববান মনে করে যদি সরকার চালায়, অতীতে রেকর্ড আছে আমাদের, আমরা 91 সালে যেটা করেছিলাম, ইনশাল্লাহ এটা একটা বিশাল একটা লম্বা 9 বছরের একটা লম্বা সামরিক শাসনের পরে বিএনপির হাতে ক্ষমতাটা আসে। ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় এসে এরপর উনি যুগান্তরকারী
ওনার শাসনগুলো শুরু হয়। তাহলে এই যে একটা প্রত্যেকটা একটা অভ্যুত্থানের পরে এই যে ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের জন্য জাতীয় এভাবে একটা সরকার দরকার, যে দলীয় সরকার দরকার। এখন আপনি যে দেখেন প্রত্যন্ত অঞ্চলে দেখেন একটা মেম্বারও নাই, একটা চেয়ারম্যানও নাই। এই বিষয়গুলো প্রশাসনের কাকে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব কোথায় কোনো ধরনের বড় কিছু হলে কিন্তু এখন দেখার তেমন কেউ নেই। হ্যাঁ, কাকে দায়িত্ব দিয়েছেন এই জিনিসটা পাবলিক জানেই না যে কার কাছে যেতে হবে এখন। আচ্ছা, কিন্তু পাবলিকের দৈনন্দিন ডিমান্ডগুলো তো শেষ না। পাবলিকের দৈনন্দিন জন্ম সনদ, মৃত্যু সনদ, বিভিন্ন ভোটার আইডি কার্ড, এই যে বিভিন্ন সার্ভিস ওরিয়েন্টেড জিনিসগুলো যে লাগে, এগুলো দেওয়ার কেউ নাই এবং কেউ দেওয়ার দরকারও মনে করছেন না। সরকার যাদেরকে নিয়োজিত করেছেন আমরা মনে করেছিলাম তারা খুব স্মার্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতে পারবে। আচ্ছা, কিন্তু এইটা খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে যাদেরকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন, যেমন পৌরসভা প্রশাসক এই ধরনের যেগুলোকে নিয়োগ করা হয়েছে খুব রিল্যাক্টেন্ট, ওরা যাচ্ছে তাই একটা সময় ওরা কালক্ষেপণ করতেছে এবং সার্ভিসের মানসিকতা আছে বলে মনে হয় না আমার, এই আর কি। তাহলে এই জন্য দলীয় সরকারের কোনো বিকল্প নাই আসলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই বিঘ্ন হচ্ছে যে এতে করে হচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থনীতির উপর কিন্তু একটু বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে, মব থেকে শুরু করে চাঁদাবাজি বিভিন্ন সমস্যার কারণে আর কি। এটি থেকে উত্তরণের পথ কি? পৃথিবীতে শুনেন সবচেয়ে ভালো দেশ বলতে হবে বাংলাদেশকে। মব থাকার পরও দেশটা আছে। এই যে পুলিশ বাহিনীর পুরো পুলিশ ফোর্স ধ্বংস, রাষ্ট্র তো চালায় পুলিশে, শৃঙ্খলা বাহিনী বলতে তো পুলিশকে বোঝায়, পুলিশ তো মাঠে থাকে। যে পুলিশ 5 তারিখে এত থানা ধ্বংস হলো, এত পুলিশ লাপাত্তা হয়ে গেল, পুলিশ আন্দোলন দমনে পুলিশের সংশ্লিষ্টতা ছিল, যার কারণে তারা ডিমোরালাইজড হয়ে গেছে। আন্দোলনের পরে ওরা পালাইছে যেভাবে পারে। আমাদের উচিত ছিল ইন্টারিম গভর্নমেন্ট 8 তারিখে হাতে নেওয়ার পরে 9 তারিখ থেকে পুলিশ রিক্রুট করবে, এটা দরকার ছিল। ম্যাসিভ পুলিশ রিক্রুট করতো, 5-6 মাসের ভিতরে এই পুলিশ এসে যেত, মাঠে এসে যেত। আচ্ছা, এই 5-6 মাস লাগতো মাঠে এসে যেতে, হয়তো স্বল্প ট্রেনিংয়ে মোটামুটি মাঠে এসে যেত। তো এই জিনিসটা রহস্যজনকভাবে এই জিনিসটা এখনও আমি দেখলাম না যে ফ্রেশ কোনো পুলিশ বাহিনী আসছে মাঠে। এখনও সে আগের পুলিশ বারবার বলে যে এই আগের ফেসিস্টরা রয়ে গেছে, আগের ফেসিস্টের দূষর, এই ব্লেম গেম এগুলো খেলা তো দরকার নেই। একটা বিপ্লব হয়ে গেছে তো অলরেডি। এই বিপ্লব হয়ে যাওয়ার পরে তো পুনরুত্থান করতে হবে। বাহিনীগুলোকে পুনরুত্থান করতে গেলে তো এই বিপ্লবীদেরকে নিয়োজিত করতে হবে ওখানে। ওদেরকে দিয়ে ফ্রেশ একটা বাহিনী করে তুললে তো এই মব টপ এগুলো কিছুই হতো না এগুলা। তাইলে আমরা প্রথম শর্ত ছিল পুলিশ বাহিনীকে রিবিল্ড করা। কিন্তু এইটা আজকের দিন পর্যন্ত জনগণের সামনে পরিষ্কার না যে আদৌ আসছে কিনা, পুলিশ নিছে কিনা, পুলিশের ট্রেনিং চলছে কিনা, অথবা পুলিশ বাহিনী কখন ডেপ্লয়েড হবে মাঠে ফ্রেশ পুলিশ। তো এইটা হচ্ছে না, কিন্তু দেশ তো আছে। এই জন্য বলছি যে পৃথিবীতে এমন দেশ নাই। এই জন্য বলছি যে এটা পৃথিবীর অন্যান্য দেশে ফার্স্ট ওয়ার্ল্ডে দেখেন আপনি, একদিন কারেন্ট বন্ধ হইলে অনেক কিছু হয়ে যায়। ওখানে মব যদি হয়, মব এটা চলতেই থাকে, আনকন্ট্রোল হয়। ইনশাল্লাহ আমাদের এখানে তো যে মবের বিরুদ্ধে আমরা সবাই দাঁড়াই গেছি, মবের বিরুদ্ধে একটা জনমত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা বিঘ্ন এবং হচ্ছে চারিদিকে আপনাদের হচ্ছে আপনাদের দলেরও অনেক কথা আসছে যে তারাও বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কাজের সাথে জড়িত, সেটাও লাগাম টানার চেষ্টা করছে আপনাদের দল থেকে আর কি। আমরা এমন কোনো নজির আগে আপনি দেখাতে পারবেন? আমাদের নেতা লন্ডন থেকে বসে একজনকে সুনির্দিষ্টভাবে বলছে যে একে পুলিশে দেন, একে অ্যারেস্ট করান, এর বিরুদ্ধে মামলা করান। এই ধরনের দৃষ্টান্ত হয়ে গেছে তো কয়েকটা। উনি করতে লাগাম টানছেন তো, উনি টানছেন তো, কারণ ক্ষোভ রয়ে গেছে। উনি জানেন কর্মীদের ক্ষোভ আছে, অনেক বছরের ক্ষোভ আছে কর্মীদের। তোবাইল সাহেব নিজেই তো বললেন যে যেদিন আমরা ক্ষমতা ছেড়ে দেবো ওই দিন 5 লাখ মানুষ মারা যাবে। ওদের অনেক ধরনের ছিল না ওদের ভবিষ্যৎবাণী। অতটুকু তো এই জাতি হয় না, অত নষ্ট ওই জাতি হয় না। ওদের চিন্তা নষ্ট হয়ে গেছে আওয়ামী লীগের। কিন্তু বাংলাদেশের মানুষ এখনও ভালো আছে, ওরা অত করে নাই। কিন্তু বিচ্ছিন্ন এই যে এগুলো হচ্ছে, এগুলোর বিরুদ্ধেও আমরা সেটার দায়ও আপনারা এড়াতে পারেন না। আমরা বড় দল বলছি, সবগুলো আমাদের ইনভলভ আছে। আমি তো এটা বলবো না। আপনি কি আমাকে জরিপটা দিতে পারবেন? সব বিষয়গুলো তো আমরা আছি। বরং এখানে কতগুলো ব্লেম গেম হচ্ছে, কতগুলো পলিটিক্স হচ্ছে, এগুলো যেগুলোতে আমাদের লোক মোটেও জড়িত না, কিন্তু আমাদের নামে চালায় দিচ্ছে। মানে অন্য কেউ করে আপনাদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। রাইট, ওটা হচ্ছে তো।
এটাই এটাই ওটা হচ্ছে আমাদের যেহেতু বড় দল, আপনি যদি শাসন ক্ষমতায় থাকেন তাহলে আপনি আপনার কর্মীকে এক্স্যাক্টলি কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আপনি যেহেতু বিরোধী দল অথবা দীর্ঘদিন আপনি কোথাও নাই, কোনো কিছুতে নাই, কোনো শাসন ব্যবস্থা নেই, আপনার কন্ট্রোল করার অস্ত্রটা হইল বহিষ্কার, শুধু একটা বহিষ্কার। হ্যাঁ, তো বহিষ্কার দিয়ে দিয়ে আপনি তো প্রচুর বহিষ্কার করছেন আমাদের নেতা, কিন্তু বহিষ্কার করে করে তো উনি যতটুকু পারেন কন্ট্রোল করতেছেন। এবং আমাদের কোনো লেভেলের, কোনো মিড লেভেলের নেতা, উপরের নেতা অথবা নিচের কেউ এটাকে প্রশ্রয় দেয় না, কেউ ভালো বলছে না। এটা যদি কোনো ঘটনা ঘটে থাকে এটাকে কেউ ভালো বলছে না, এটা সাফাই কাটছে না কেউ। বরং বিভিন্ন সময় হয় কি আমাদের নাম ভাঙাই অন্যরা করছে, এ ধরনের হয়। বরং সেটি সেটি খুব কি দ্রুতই কি সেটি সমাধান হয়ে যায়, বা সেটি কি দ্রুতই কি কেটে যাবে কিনা, কি মনে করছেন আপনি, কতটুকু আশাবাদী? এই আপনি আসলে প্লাবনের পানি তো মসজিদও মানে না, মন্দিরও মানে না। প্লাবনের পানি তো সব জায়গায় ঢুকে, সব ঘরে ঢুকে। সমাজ একবার নষ্ট হয়ে গেলে সময় লাগবে এটিকে, হ্যাঁ, এটাকে শুধরাতে সময় লাগবে। নষ্ট হয়ে গেছে বলেই তো বিপ্লবটা সংগঠিত হয়েছে। এবং এই বিপ্লবটা হওয়ার পরে যদি আমরা ফ্রেশ লোকগুলোকে নিয়ে আসি, তাহলে তাদের যদি ভালো সদিচ্ছা থাকে, ভালো মন মানসিকতা থাকে, তাহলে ইনশাল্লাহ এই জিনিস জাতিকে রিবিল্ড করতে পারবে। কথা হলো এটার জন্য ভালো মানুষকে বসাইয়ে এদেরকে টাইম দিতে হবে। আপনি ভালো মানুষ বসাইলেন, তারপর দিন তার বিরুদ্ধে আবার যুদ্ধ করলেন, তার বিরুদ্ধে দুনিয়ার দাবি দেওয়া সব নিয়ে আপনি তৈরি থাকলেন, আপনি নিজে আবার মব তৈরি করে ফেললেন যে আমার ওই দাবি মানেন, ওই দাবি মানেন, এতদিনের ভিতরে মানেন, নাইলে এটা ঘেরাও করবো, নাইলে ওইটা ঘেরাও করবো। সময় দিতে হবে। এগুলো তো না, এগুলো তো অস্থিরতা। জাতি এই ধরনের অস্থির হলে চলে না। জাতিকে এগুলোর ধীরে চলা নীতিকে অবলম্বন ধীরে চলতে হবে, সিস্টেমেটিক চলতে হবে আর কি। যে আমরা এই বিষয়গুলো আরো শুনবো একটা ছোট বিরতির পরে, আপনাদের আরো শুনবো। দর্শক, আমরা যাবো সুপারসেন কেবলসের সৌজন্যে ছোট্ট বিরতিতে, থাকুন আমাদের সাথে, ফিরছি একটু পরেই। স্বাগত সবাইকে সুপারসেন কেবলস মুক্ত আলাপ অনুষ্ঠানে। দর্শক, আমরা কথা বলছিলাম দুজন প্রিয় মানুষের সাথে। আলিমুজ্জামান আছেন ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, এবং জনাব অধ্যাপক আজিউর রহমান আছেন, তিনি বিএনপি নেতা। জনাব আলিমুজ্জামান, যেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে সরকার হচ্ছে যে ব্যাড ট্যাক্স গত 11 মাস, আপনারা বলছেন যে ওই আপনার এলাকা থেকে বা হচ্ছে সারা বাংলাদেশ থেকে যতটুকু মানে আশা করছিলেন ততটুকু হচ্ছে সরকার পায়নি, এবং সমঝোতা, একজনের সাথে আরেকজনের সমঝোতা যেটি, সেটির কারণে অনেক জায়গায় কাজে বিঘ্ন ঘটছে আর কি। এখন কি উপায় যে আপনাদেরকে বাঁচানোর দায়িত্ব সরকারের, সরকার আপনাদের বিষয়গুলো দেখবে, কিন্তু সরকার কতটুকু সচেষ্ট, বা হচ্ছে যে সরকার কি আপনাদের প্রতি নজর আছে কিনা এখন পর্যন্ত, বা আপনারা বিভিন্ন সময় কথা বলছেন যে কতটুকু আছে, বা আপনারা কথা বলার কোনো জায়গা পাচ্ছেন কিনা এখন পর্যন্ত, যে আপনাদের অভিযোগগুলো জানানোর জন্য? আমাদের সরকার কি বাঁচাবে বলেন? আমাদেরই এখন বাঁচতে হবে, যার যার উদ্যোগে। সরকার এখন নিজে বাঁচার জন্য চেষ্টা করছে। আসলে আমি এই ব্যর্থটা সেনাবাহিনীকেও দিব। সেনাবাহিনী বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম, আসলে উনি দায়িত্ব নেন নাই, উনি ছেড়ে দিয়েছেন। আল্লাহর রাস্তা ছেড়ে দেয় না, খোদাই সার কি যেন, এ দেশটাকে ছেড়ে দিয়েছেন, ভাসমান করে দিয়েছেন মহাসমুদ্রে। দায়িত্ব নেওয়ার কথা বলে দায়িত্ব নেয়নি। দায়িত্ব নিলে অবস্থা হতো না। আপনি 2007 সালে নাকি মইনু আহমেদ যখন আসলেন, 6-7 দিকে মইনু আহমেদ, ওই সেনা সমর্থিত সরকারে কিন্তু একটা যোগ্যতা ছিল। আপনারা লক্ষ্য করবেন তখন ব্যবসায়ীদেরকে তখন কিন্তু ধরা হয়েছিল তখন, রাইট। এবং পরবর্তীতে ব্যবসায়ীদের সাথে যে কোনোভাবে হোক তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। সমস্ত ব্যবসায়ীরা অল্প কিছুদিনের মধ্যে আবার তাদের অন দ্য ট্র্যাকে তারা আবার যারা ছিল তাদেরকেও কিন্তু ধরার পরে তাদেরকে কিন্তু পরে যেভাবে হোক ওনাদের সাথে একটা কন্ডিশন, ওনাদের ছেড়ে দিয়ে ওনারা আবার তাদের জায়গায় গিয়েছে, আবার তার প্রতিষ্ঠানটাকে ধরে রাখতে পেরেছে। যে কারণে তখন বাংলাদেশের ব্যবসা অর্থনীতি অন দ্য ট্র্যাকে ছিল। এইবার কিন্তু বড় বড় ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান যাদের উদ্যোগে দেশটা আজকে উন্নত হলো, যাদের মেধায় পরিকল্পনায় বড় বড় ডাইনামিক লিডারশিপ আছে, ব্যবসায়ী আছে, যাদের চিন্তায় পরিকল্পনায় দেশ আজকে বিশ্বে মাথা উঁচা করে দাঁড়িয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এই 2026 সালে, আর কয়েকদিন পরে, এই 26 সালে বাংলাদেশের গ্র্যাজুয়েশনে যাচ্ছে। এটা কি শুধু গত সরকারের ক্রেডিট? সরকার একা করেছে? সরকার বলে আমি এত উন্নয়ন করেছি, এই করে, আসলে সরকার একা করে নেই। ব্যবসায়ীরা
রাইট। আপনার হ্যাঁ ব্যবসায়ীরা, আপনি মনে করেন পাবলিক সেক্টর থেকে ব্যবসায়ীরা, উদ্যোগী ব্যবসায়ীরা অবশ্য সুযোগ পেয়েছে এরকম, তারা বড় বড় উন্নয়ন প্রজেক্ট হাতে নিয়েছে, দেশ সরকার উন্নয়ন করেছে, লোকালি ব্যবসায়ীরাও আপনার ব্যক্তিগতভাবেও আপনার বেসরকারিভাবে উন্নয়ন ঘটেছে। আপনি সময় থাকলে বললে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারবো। এইসব ব্যবসায়ীরা যদি পালিয়ে থাকে, এইসব ব্যবসায়ীরা যদি জেলখানায় থাকে, তাহলে সে তো আর উন্নয়নে যাচ্ছে না, নতুন আর কেউ উন্নয়ন প্রজেক্টে হাতও নেবে না। নতুন করে বিনিয়োগ হচ্ছে না, একেবারে জিরো। গত এক বছরে বলা হচ্ছে যে জিরো, বিকেএমই সভাপতি যে কথাটি বলছেন যে জিরো, একেবারে কিছুই হচ্ছে না। আপনি মনে করেন যেখানে আমাদের ইউরোপ আমেরিকার বাজারটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি, আজকে আমরা যে আশায় প্রফেসর সাহেবকে আশায় বুক বেঁধেছিলাম যে ওই পশ্চিমা বিশ্বটাও নিয়ন্ত্রণ শিওর করতে পারবে, এটা 100-তে 100 ছিল, ওইটি আমাদের আশার যে ডলারের উপরে আমেরিকা কিন্তু এর মধ্যে আরো বেশি বাড়িয়ে দিয়েছে, কিন্তু 35% যে শুল্ক করলো, ইউরোপ ওইভাবে বিমাতা স্বরূপ আচরণ করবে। এই যে এই দেশে যে মানবাধিকার অফিস বসালো, এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং, দুঃখজনক, হতাশাজনক। আমাদেরকে তারা ওই কাতারে নিয়ে গেছে। আপনি দেখেন বিশ্বে যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আপনি দেখেন কোন কোন দেশে এরা এই মানবাধিকার কার্যালয় বসিয়েছে। যে দেশে মানবাধিকার, আফগানিস্তানে বসিয়েছে, হাইতিতে বসে, যেসব দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তাহলে তাদের কনসেপ্টে এটা আসছে, তাদের পারসেপশনে বাংলাদেশে এই 1 বছরে প্রচুর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং আগামীতেও হতে পারে, যে কারণে তারা এখানে মানবাধিকার অফিস বসিয়েছে। তো এটা আমাদের দেশের অর্থনীতির জন্য খুব রিস্ক হয়ে যাবে। এবং উনি যদি আমেরিকা ইউরোপের এই বাজারটাকে ঠিক না রেখে চলে যায়, পরবর্তীতে এসে আরও পারবে না কেউ। দেশটা আমার মনে হয় ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার তার তলাবিহীন ঝুড়ির দিকে যাচ্ছে কিনা। একসময় ছিল আমাদেরকে আর সৌদি আরবের লোক মিসকিন বলতো, সেদিনের কথা। জিয়া রহমান সাহেবের সময় আমরা দেখেছি উটের মাংস নিয়ে আসতো মিসকিনদের দেওয়ার জন্য, হ্যাঁ, দুম্বার মাংস নিয়ে আসতো, আমরা লাইন ধরে নিতাম কমিশনারদের। এইগুলা কিন্তু এখন আর দ্বিতীয় সাহস পায় না বাংলাদেশকে। বাংলাদেশ এখন একটা পর্যায়ে চলে গেছে যে কেউ ওই মিসকিনের কাতারে রাখে না, বরঞ্চ আমরা কিন্তু 2টা ধাপ আমরা প্রমোশন পেয়েছি বিশ্বে, আমাদের পাসপোর্টের মানও বেড়েছে। কিন্তু এখন যে ট্র্যাকে যাচ্ছে, বেশি দিন আমার মনে হয় আবার ওই তলাবিহীন ঝুড়িতে যে বিজিএম থেকে কথা বলা হয়েছিল, যেটি বলছে যে আপনারা তো চলে যাবেন, যারা আছেন ইন্টারিমের সরকার, যে আমাদেরকে কাদের উপর রেখে গেলেন বা আমাদেরকে কোন জায়গায় রেখে গেলেন, এটা আমাদেরকে পিছিয়ে রেখে গেলেন। আগামীতে বিসিএস পরীক্ষা দিবে কারা আপনি বলেন? বিসিএস ক্যাডাররাই তো পরে এসে দেশ চালাবে, হামলা হবে, তাই না? এনে স্কুলের ছাত্ররাই তো রাজনীতিতে নেমে পড়ছে। ছাত্ররা তার ক্লাসের শিক্ষককে জুতা পেটা করতেছে, গলায় জুতার মালা পরে বের করে, শত শত হাজার হাজার দেখলাম আমরা। তো এখন তো তাদের লেখাপড়ার হবে না, তারা এখন রাজনীতিতে চলে গেছে। স্কুলে ছোট ছোট বাচ্চারা কিছু হলে মাঠে আন্দোলন করে, এদের তো মেধাবী ছাত্র আর হবে না। আপনার বিসিএস ক্যাডার, আপনার মেধা আর বাংলাদেশ থেকে আগামী 10-20 বছরে আর বেরোবে না, যতদিন না পর্যন্ত এটা ঠান্ডা হয়। তারপরে এরা যে দেশ শাসন করবে কিভাবে? ছাত্ররাই তো ভবিষ্যতের দেশ শাসন করবে। দেশ শাসন করবে যারা, তারা এখনই যে মন্ত্রী হয়ে গেছে, দেশ শাসন করার লোক আগামীতে আর পাবেন না। জনাব আজিজুর রহমান, যেটি হচ্ছে যে দ্বিতীয় বিপ্লব যেটি হয়েছে, বিপ্লব হয়েছে 24-এ, অনেকে বলছে যে দ্বিতীয় যেটি হচ্ছে যে স্বাধীন, এটির সাথে কি এটির কোনো মানে সম্পৃক্ততা আছে কিনা, বা এই বিষয়টিকে আপনি একজন অধ্যাপক হিসেবে এবং বিএনপি নেতা হিসেবে এই বিষয়টিকে কিভাবে দেখছেন আর কি, যদি একটু অ্যানালাইসিস করেন আমাদেরকে বলেন। কিভাবে সম্ভব? এটা পাগল নাকি? একটা দেশ স্বাধীন হওয়া আর একজন স্বৈরাচার থেকে মুক্ত হওয়া, দুইটা কি এক হবে? এ দেশ স্বাধীন হওয়ার জন্য আমাদের অনেক বছর চিন্তা ভাবনা করে জাতি গঠন করতে হয়েছে। এবং আপনাদের যিনি দলের প্রধান ছিলেন, তিনি কিন্তু অনেক একজন মুক্তিযোদ্ধা কিন্তু। নিশ্চয়। আজকে আমার নেতা বেঁচে থাকলে উনি বলতেন যে কিসের স্বাধীন? স্বাধীন তো আমি করছি, স্বাধীন আমি জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে গেলাম দেশ স্বাধীন করার জন্য। এখন তোমরা কি আবার দেশ স্বাধীন করছো বলতে হতে পারে, বলতে পারো একটা বিপ্লব করছো স্বৈরাচারের বিরুদ্ধে, এটাতে আমরাও সহজ ছিলাম, স্বৈরাচারের বিরুদ্ধে বিপ্লব করছো, দেশ চল, বিপ্লব তো করছো, এটা গুড এনাফ। কিন্তু তুমি এটাকে যদি আমার স্বাধীনতার চেয়ে উপরে তুলে ফেলো, এটা তো কেউ মেনে নেবে না। আচ্ছা, এটা কেউ মেনে নেবে না, এটা হয় না। অস্বাভাবিক কতগুলো কথা বলে, এই যে অতিকথনের কারণে নিজেদের ভিতরে এরপর শুরু হইলো যে ঐক্য ছিল, ঐক্যটা কিন্তু আস্তে আস্তে ফাটলের দিকে যাচ্ছে। হবে হয়তো। আমি বলবো যে আমি বেশি করছি, আপনি বলছেন যে আপনি বেশি করছেন, উনি বলছেন উনি বেশি করছেন। এই যে বেশি করছে অতিকথন যে, এবং আপনার ক্রেডিট নেওয়ার একটা যে প্রবণতা, এটা চরম একটা প্রবণতা, ক্রেডিট নেওয়ার একটা, নিজে আমি করছি, আমরা করছি, এটা বলো, এগুলো করতে করতে তেমন হলো।
কিন্তু বিএনপি এটা বলে না, বিএনপি ক্রেডিটটা একদম নিতে চায়নি। বিএনপি বাধ্য হয়ে পরে বলছে যে হ্যাঁ আমরাও ছিলাম আপনাদের সাথে। তাইলে এই যে ওনারা যারা আজকে বলছেন যে দাবি দাওয়া করছেন যে আমরা এই করছি আমরা ওই করছি, আপনারা পারেন নাই, কিছু পারেন নাই, এই বিষয়গুলো তো ঠিক না ভাই। আপনারা তো বাতের হোটেলে খায়ে, এই কার হোটেলে জানি খাইয়ে দেয় একদম স্টেটমেন্ট দিয়ে তো করে ঢুকে গেছিলেন। আপনাদেরকে বের করতে আবার কষ্ট হয়েছে, কিন্তু তারেক সাহেব করাইছেন এটা, আমরা সব বলি না, এইটা আমাদের নেতা করাইছেন, এটা করাইছেন, বলাইছেন, ওরিয়েন্টেড করে দিয়েছেন, ওনাদের সাপোর্ট দিয়ে দিয়েছেন, বলতে এদেরকে সাপোর্ট করো, এরা নাহলে ডিমোরালাইজ হয়ে যাবে, এরা ঝুঁকিতে পড়ে যাবে, ওরা ওদেরকে সাপোর্ট করো। ওইভাবে বলে এই 9 দফা এটাকে 1 দফা করতে অনেক করিশ্মা করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। ওটা তো আমরা তখনও বলি নাই, আমরা এখনও বলছি না। এটা এই দেশে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের বিগত 17 বছর 18 বছরে যত ধরনের সম্ভাবনাময় আন্দোলন হয়েছে সবগুলো তারেক রহমানের ইশারায় ইঙ্গিতে প্রচ্ছন্ন সাপোর্টে হয়েছে। এগুলো কে বললো না বললো এটা কোনো কিছু আসে যায় না। কেউ যদি দিবাস্বপ্ন দেখে যে গভর্নমেন্ট তাদেরকে পাহারা দিয়ে একটা চেয়ারে বসায় দেবে, এত সম্ভব না। এগুলো পাবলিক মেনেও নেবে না। এগুলো আমরা মানে কিছু সময়ের জন্য আমরা এগুলো তাদের এই আস্ফালন, এগুলো আমরা আস্ফালনগুলোকে সয়ে যাচ্ছি। এখন আমি একটু আলোকপাত করতে চাচ্ছি। হ্যাঁ, এই আস্ফালনটা এভাবে করা ঠিক না। আমরা পুরখাওয়া 50 বছরের একটা রাজনৈতিক দল, আমাদেরকে হঠাৎ করে আসে আপনাদেরকে এটা করছি আপনাদেরকে ওইটা করছি বলে আমাদেরকে যে খোঁটাগুলো দেয়, এটা আমাদের কর্মীরা তো সহজভাবে নিবে না। কথারও লাগাম টানার কথা বলা, কথা লাগাম টানতে হবে তো, কথার লাগাম টানতে, কথার উপরে কথা আসে, আরো বড় বড় আরো বাজে কথাগুলো বের হয়, এই আর কি। এগুলো আমাদের বড় দল হিসেবে আমাদের কান থেকে যে কিছু হয়েছে এটা আমরা লাগাম টেনে ধরছি আমাদের। এগুলো আপনারা লক্ষ্য করবেন, হয়তো আমাদের অনেক সিনিয়র নেতা একদম কথা বলতে চাচ্ছেন না, চুপ হয়ে গেছেন, বাদ দেন এগুলো, পাল্টাপাল্টি এসব বাচ্চাদেরকে নিয়ে পাল্টাপাল্টি কী করবে, হ্যাঁ চুপ হয়ে গেছেন। এই জন্য অন্যদেরও সংযত হওয়া উচিত, অন্যদের সংযত হওয়া উচিত এবং মনে করা মানে এই দেশকে যদি আমরা যদি একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাই, সকলে কিন্তু ঐক্যবদ্ধ হওয়া দরকার। নিশ্চয়ই ঐক্যবদ্ধ হওয়া উচিত, ঐক্যবদ্ধ হইতে হবে। আপনি ঐক্যবদ্ধ না হলে আপনি ঝুঁকিতে আছেন, আমি ঐক্যবদ্ধ না হলে আমি ঝুঁকিতে আছি। আপনি জানেন আপনি কাকে দমন করছেন, আপনি কাকে দমন করছেন? আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ আছে ভোটের, আপনি এটাকে দমন করে ফেলছেন মনে করতেছেন আপনি। এইটা তো আপনার বোকামি, কখনো না। আপনারা যখন সবাই একসাথে থাকবেন তখন দমিত হবে এরা। আপনারা যখন পরস্পর বিচ্ছিন্ন হবেন এরা এই মিছিল মিটিং করে আসবে, আবার ডুববে। এগুলো এটাই আওয়ামী লীগ। এগুলো এটা তো আপনাকে এটা না জানলে না বুঝলে এটা তো আত্মহত্যা করবেন আপনি। আমাদের ফিল্ড লেভেলে যে অবজারভেশন, ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণ একমত। ফিল্ড লেভেলে আমরা ব্যবসায়ী হলেও আমাদের কাছে তো সব আসে, রিপোর্ট আছে। বিএনপি যদি ওনারা বিএনপিকে দাবিদার মানতে চায় না, ঘোষণাও দিয়ে দিয়েছে। বিএনপি যদি ওদের সাপোর্টে না থাকে, আমি যতটুকু জানি যতটুকু বুঝি, এই এনসিপি বলেন আর তাদের যে কোয়ালিশন যাদের সাথে, এরা কেউ বিএনপি আজকে বলে দিক যে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে নাই, যারা আছে এই ছাত্র বলেন আর তাদের কোয়ালিশন বলেন, কেউ ফিল্ডে আর দাঁড়াতে পারবে না। এটা আমাদের ফিল্ডের জরিপ। শুধু বিএনপি তাদের আর আওয়ামী লীগের মাঝে এটা রক্ষা কবচ হিসাবে আছে, অথচ তারা তাদের এই ক্রেডিটটা দিতে চাচ্ছে না। এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আন্দোলনের চূড়ান্ত সময় বলেছিলেন যে আমরা এই আন্দোলনের সাথে নাই, ক্লিয়ার ঘোষণা দিয়েছিলেন। এই সুযোগটা ওরা নিয়েছে। তারা যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তখন বলেছে এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার আমরা, ছাত্ররা। প্রফেসর সাহেবও সেই কথাই বলেছে, এই অভ্যুত্থান ঘটিয়েছে ছাত্ররাই আমাকে নিয়োগদাতা, যে কারণে তাদের কথা সে শুনে। আর ছাত্ররা একটা কথা ক্লিয়ার করছে, আমাদের সাথে শুধু সহযোগিতা করেছে জামাত শিবির। ক্লিয়ার কনসেপ্ট, জামাত শিবির সহযোগিতা করেছে আর ছাত্ররাই আন্দোলন করেছে। এই মিলে আন্দোলনটা সফল হয়েছে। একটা সরকার উৎখাত করা আর একটা দেশ স্বাধীন করা তো এক কথা না। তো সেইটাকে তারা সমান করছে এবং তারা ওইটা ভেবেই যে ওইটা স্বাধীনতা না, এইটাই শুধু আজকে 24-এ
5ই আগস্ট থেকে আমাদের দেশের যাত্রা শুরু, নতুন সংবিধান হবে, জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে, জাতীয় পতাকার পরিবর্তন হবে। এইটা করে তারা এক ঢেলে দুই পাখি মারতে চেয়েছিল। তারা আওয়ামী লীগকে ফেলে দিতে চেয়েছিল, সাথে সাথে মুক্তিযুদ্ধের দলও কিন্তু বিএনপি। আজকে যে জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণাটা, এই ঘোষণার ওপরেই তো বিএনপি আজকে এই আদর্শের উপরে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি কিন্তু যদি আপনি আপনার বিশ্লেষণ করেন, বিএনপি কিন্তু একটা স্বাধীনতার সপক্ষের মুক্তিযুদ্ধ ভিত্তিক দল। কিন্তু আমি আপনার আরেকটা বিষয় বলি, এই সংস্কার এগুলো সবগুলো হলো বিএনপির বিরুদ্ধে কতগুলো চতুর মানুষ ওখানে কালক্ষেপণ করতেছে বিষয়টা এই ধরনের। অর্থাৎ প্রতিদিন সংস্কারের জন্য যায়, প্রতিদিন ওখানে গিয়ে বিএনপি আসার সমস্ত পথ কোনটা কোনটা আছে এগুলো বন্ধ করার নাম হইল সংস্কার। আমার নেতা 17 বছর বাইরে ছিলেন, এখন উনি বুট হইলে উনি চলে আসবেন, এই জন্য বলতেছেন যা দলীয় প্রধানমন্ত্রী হইতে পারবেন না। এটার নাম হইলে সংস্কার। কেন? পিয়ার পদ্ধতিটা নিয়ে আসেন, চমৎকার একটা বিষয়। পিয়ার পদ্ধতি আমরা বললাম যে আমরা পিয়ার পদ্ধতি কি খায় না গায়ে দেয় এটা আমরা জানি না। ওরা বললো যে না জানলে রাজনীতি ছেড়ে দাও। দেখেন অডাসিটি দেখেন তাদের, তারা জানে, যারা বলতে তারা জানে। পিয়ার পদ্ধতি হইল এমন একটা পদ্ধতি যেটা দলগুলোকে আরো স্বৈরাচার করবে। তারা মনে করতেছে এখন বলতে আমি যাকে ভোট দেবো এমপি সে স্বৈরাচার হয় শুধু, এ কথা এটা বললেন উনি। এখন বলছে যে না, কাউকে ভোট দেবেন না, কাউকে ভোট না দিয়ে শুধু আমার দলের প্রতীককে ভোট দেবেন, অথবা আরেকজন দলের প্রতীককে ভোট দেবেন। প্রতীককে ভোট দেওয়ার পর এবার উনি নির্ধারণ করবেন আমি 4% পাইছি, আমার 12টা এমপি হবে, কে কে হবে এটা আমি নিজে কলম দিয়ে বসে বসে এখানে ঠিক করবো যে আমার অমুক অমুক এমপি হবে, পার্লামেন্টে যাবে। তাইলে তার হাতে কি পরিমাণ ক্ষমতা চলে আসলো পার্টি প্রধানের হাতে, যে উনি বলবেন ওরা এমপি, ওরা বুট সাথে ওনাই 5-এ ওনাই ওরা এমপি। কেন? ওরা ওই পার্টি করছে 3% বুট ওদের পার্টি পাইছে, এই জন্য ওরা এমপি। তাহলে স্বৈরাচার পার্টিগুলো স্বৈরাচার হইল না, পার্টির নেতৃত্ব আরো স্বৈরাচার বেশি হইল না। এরপরে আপনি আসেন, এইভাবে কদিন পর তো ধর্মীয় বিভাজন উঠবে। এটি হচ্ছে বা কদিন পর ধর্মীয় বিভাজন বলছে আমার ধর্মের এত%, আমি এত% পাবো, আপনি ধর্মের এত%, আমি এত% পাবো, অমুকের ধর্ম। এখন আমরা শেষের দিকে, এখন হচ্ছে যে আসলে ওটা বলে আমাকে বুঝতে হবে এখন। জি, আমরা তারপর একটু মানে সুখের সংবাদ, একটু খুশির সংবাদ আমরা শুনতে চাই, যেটি হচ্ছে যে নির্বাচন হবে, দেশে নতুন সরকার গঠন হবে এবং আমরা আগামী বছরের প্রথম দিকে একটা সরকার পাবো। এটি আমরা আশাবাদী। আপনি কতটুকু আশাবাদী? ইনশাল্লাহ আশাবাদী হব না কেন? আমাদের লন্ডন বৈঠকে স্পষ্ট উনি ঘোষণা দিয়েছেন উনি ফেব্রুয়ারিতে অথবা রোজার আগে ইলেকশনটা শেষ করবেন। তো রোজার আগে ইলেকশন শেষ করলে আপনাকে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বরে তো আপনাকে বলে দিতে হবে যে দেশের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য। সরি আমি ইন্টারাপ্ট করি। হ্যাঁ, লাস্ট মিটিংয়ে যে দলীয়দের নিয়ে 3-4 দিন আগে মিটিং করলো, ওইখানে আমাদের প্রধান বলেছিলেন 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ দিব। তাই সেই হিসাবে এই সপ্তাহ বা শনিবারের মধ্যে তারিখ ঘোষণা করার কথা। দিবেন মানে তো সেপ্টেম্বরে দিবেন না নির্বাচন, এই সপ্তাহে দেওয়ার কথা না। উনি নির্বাচন তারিখ দিবেন ফেব্রুয়ারি মাসে, কয় তারিখ নির্বাচন হবে এটা বলছেন। ফেব্রুয়ারি মাসে হবে, কিন্তু কয় তারিখ হবে এটা বলছেন আর কি। কারণ এইটা এখন ওনাকে বাধ্য করা হচ্ছে এই কারণে যে বিভ্রান্তি যেগুলো সৃষ্টি করতেছে, এই কারণে ওনাকে বলা হচ্ছে যে আপনি একটু সুনির্দিষ্ট তারিখটা দেন আমাদের, কয় তারিখ করবেন। তো উনি বলছেন যে আমি 2-4 দিনের ভিতরে আপনাদেরকে তারিখটা দিচ্ছি, এটা বলছেন উনি। তো আমাদের তো নির্বাচন হতে হবে, উপায় নেই। আমরা আশা করছি নির্বাচন হবে আগামী বছর প্রথম থেকে। আলিমুজ্জামান, আপনি আপনার কাছ থেকে আশার একটু, আপনি ব্যবসায়ী প্রতিনিধিত্ব করছেন, আমি কোনো দিকেই করতে পারছি না। আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, সময় স্বল্পতা কারণে পারছি না। জনাব আজিজুজ্জামান এবং হচ্ছে যে আলিমুজ্জামান, আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার দরকার ছিল, কিন্তু আসলে অন্য একদিন সময় পেলে এই বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে একটি কথা বলতে হচ্ছে যে আমরা যে আশার বাণী, যে নির্বাচন এবং হচ্ছে দেশের যে সংস্কার এবং যে ব্যবসায়ীদের যে অবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর অবস্থা, সেখান থেকে উত্তরণের যে পথগুলো আমরা আলোচনা করছিলাম, আমরা আশা করছি যে খুব শীঘ্রই এগুলোর পরিবর্তন হবে এবং আগামী
বছরের প্রথম দিকে আমরা এক নির্বাচিত সরকার পাবো, সেখানে সরকার দেশ পরিচালনা করবে এবং দেশকে একটা স্থির অবস্থায় নিয়ে যাবে এবং অর্থনৈতিক অবস্থা আরও অনেক দূর এগিয়ে যাবে। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো পর্বে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।